ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলাদেশের এখন মাথায় হাত। সমস্ত কিছু এতদিন ধরে যা কিছু দাবি দাওয়া, সেই 5ই আগস্টের আগে থেকে হয়েছিল নাকি সোকল্ড বিপ্লব, এতদিন ধরে এতগুলো মাস ধরে যা কিছু চললো, যা ছবি দেখলো গোটা পৃথিবীর মানুষ, না জানি কি না কি বিপ্লব চলে এলো বাংলাদেশে। কথা ছিল বৈষম্য নাকি দূর করা হবে, কথা ছিল দুর্নীতি দূর করা হবে, কথা ছিল মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে শিক্ষা হবে। কোথায় কি? ন্যূনতম নির্বাচনটুকু পর্যন্ত করাতে পারবে না ইউনূস, কারণ তার মনের মধ্যে এখন ইচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার। তাই যতটা সম্ভব দূরে রাখা হওয়ার চেষ্টা গোটা নির্বাচন প্রক্রিয়াকে। তাই সবকিছু ভুলে এখন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যাতে বাংলাদেশের মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়। হিন্দু বিদ্বেষ তো হলো, ভারত বিদ্বেষও চলছে, সারাক্ষণ ধরে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ নিয়ে থেকেও যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য, মগজ ধোলাই করার জন্য। যা জিনিস আসতো ভারত থেকে, চিনি, তা ঘুর পথে সাগরের ওপর দিয়ে ট্রাক পাকিস্তান থেকে চিনি নিয়ে এসে চড়া দামে বিক্রি বাটাও হয়েছে। প্রায় 9 কোটির কাছাকাছি ডিম বিগত 3 মাসে বাংলাদেশ থেকে ভারত থেকে ফ্রিতে নেওয়ার পরও বাংলাদেশে তার আকাশ ছোঁয়া দামের সঙ্গে লোকে বিক্রি করা হয়েছে। দেশের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। মাত্র 3 মাসে দেশের রিজার্ভ হাফ করেছেন ইউনূস, আরও পরবর্তী 3 মাসে হয়তো সাফ করে দেবেন। কিন্তু গোটা বিষয় থেকে তো বাংলাদেশের মানুষের নজর ঘোরাতে হবে, নজর অন্যদিকে রাখতে হবে। তাই তার জন্য নতুন রণকৌশল প্রস্তুত করা হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যেন তেন প্রকারণে এবারে শেখ হাসিনাকে চাই মোহাম্মদ ইউনূসের। যদিও তার কথাতেই সুর মেলাচ্ছে বিএনপি, তার কথাতেই সুর মেলাচ্ছে জামাত, তার কথাই সুর মেলাচ্ছে তার বাকি উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা নেত্রীরা। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনানোর জন্য যা যা কিছু করা দরকার, এতদিন পর্যন্ত সমস্ত হাওয়ায় হয়েছে। তাই এবার শুরু হয়েছে নতুন করে তথ্য প্রমাণ জোগাড় করার কাজ। 5ই আগস্ট শেখ হাসিনা ঢাকা ছেড়ে দিল্লি উড়ে গেছিলেন, ঘুরপথ যদিও দিল্লি এসে পৌঁছেছিলেন ঘুরপথে। কিন্তু সেই 5ই আগস্টের পর, 5ই আগস্ট ঢাকা ছেড়ে দিলেন, তারপর থেকে আজ 25শে ডিসেম্বর, এতগুলো দিন ধরে শেখ হাসিনা কোথায় কোথায় দুর্নীতি করেছে, কোন কোন অ্যাকাউন্টে বিদেশি ফান্ড ট্রান্সফার করেছে, কোন কোন অ্যাকাউন্টে বিদেশ থেকে নিজের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন, এবং কটা দুর্নীতি হয়েছে, কোন কোন প্রকল্পে দুর্নীতি হয়েছে, তার কিচ্ছু খুঁজে বার করতে পারলো না ইউনূসের সরকার, অস্থায়ী সরকার। তাহলে করলোটা কি? কোটি কোটির দুর্নীতি করলোটা কি? এই আয়নাঘর নিয়ে এত গরম গরম ভাষণ, আজ পর্যন্ত সেই আয়নাঘরে তথ্য প্রমাণ ছবি ভিডিও কোথায়? কিচ্ছু নেই। শুধু নতুন করে মামলার রাজনীতি আবারও শুরু করছে মোহাম্মদ ইউনূস, কারণ শেখ হাসিনাকে ফেরত চায় ইউনূস। আর এইখানেই সব থেকে বড় টুইস্ট, ভারত এখনো পর্যন্ত বাংলাদেশকে সব রকমের সাহায্য করে যাচ্ছে। এমনকি ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রতিনিধি গিয়েও সেখানে বলা হয়েছে যে বাংলাদেশকে সব রকমভাবে সাহায্য করার রাস্তায় ভারত হাঁটবে, কিন্তু বাংলাদেশকে অবিলম্বে হিন্দু নিধন বন্ধ করতে হবে। ইউনূসও বুঝতে পেরেছে হিন্দু নিধন নিয়ে ভারত এবার কড়া পদক্ষেপ নেবে, তাই পালানোর কোনো পথ থাকবে না। চীন হাল ছেড়ে দিয়েছে, রোহিঙ্গা হুড়মুড় করে ঢুকছে আরো বেশি বাংলাদেশে, আর অন্যদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি। সেই আরাকান আর্মি, যে আরাকান আর্মি ট্রেনিং নিয়ে গেছে ভারত থেকেই, এদেশ থেকেই ট্রেনিং নিয়ে এই মুহূর্তে মায়ানমারে ত্রাস আরাকান আর্মি। অতএব কোথায় যাবে ইউনূস? জলে কুমির, ডাঙায় বাঘ। একদিকে রোহিঙ্গা হুড়মুড়িয়ে ঢুকছে, অন্যদিকে আরাকান আর্মি চট্টগ্রাম আবার দখল করতে চাইছে, চট্টগ্রাম পুরোটা নিজেদের হাতে নিতে চাইছে। অন্যদিকে চীন যে আরাকান ইস্যুতে বাংলাদেশের থেকে দূরত্ব বজায় রাখছে এবং বাংলাদেশকে খুব একটা পাত্তা দিতে রাজি নয়। আরেকদিকে ভারত যে এখনো পর্যন্ত
বাংলাদেশকে সব রকম সাহায্যের কথা বলছে, শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের কথা ভেবে কোনো কিছু পণ্য বন্ধ রাখেনি এতবার ধরে। এমনকি কেন্দ্রে যে শাসক দল রয়েছে সেই শাসক দলের যে রাজ্য দপ্তর সেখান থেকে পর্যন্ত, রাজ্যের প্রতিনিধিরা পর্যন্ত, বিজেপি প্রতিনিধিরা পর্যন্ত বলেছেন যে অবিলম্বে বর্ডার সিল করে দেওয়া উচিত, একটা ট্রাকও ওপারে না যাওয়া উচিত। তারপরও দেশ, দল নয় দেশ, দেশ কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এখনো পর্যন্ত। টন টন ট্রাক, টন টন পেঁয়াজ চিনি নিয়ে একের পর এক ট্রাক যাচ্ছে বাংলাদেশে। আর অন্যদিকে আরেক বড় জায়গা ছিল, আস্থার ভরসার জায়গা ছিল পাকিস্তান, যে পাকিস্তান এই মুহূর্তে খুব একটা সুবিধার জায়গায় নেই, কারণ পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের ওপরে আমেরিকা থেকে বিশাল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা ব্যালিস্টিক মিসাইলও পাকিস্তান আর ছাড়তে পারবে না, প্রয়োগ করতে পারবে না। দেওয়া তো দূরস্থান, কারণ বাংলাদেশের একটা অংশ, কিছু পুরনো বয়স্ক বিএনপি নেতারা ভাবতে শুরুই করে দিয়েছিলেন যে এবার যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ করে আমরা 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, আর মোটামুটি 1 মাস সময় পেলে ভারতটা দখল করেই নেব। ভারতও আমাদের হয়ে যাবে, শেখ হাসিনাও আমাদের হয়ে যাবে। সে ঘুরে বালি। এখন ভারতের কাছে রীতিমতো কাকুতি মিনতি করতে হচ্ছে বাংলাদেশের ইউনূসের অস্থায়ী সরকারকে। কাকুতি মিনতি করে হাত জোর করে বলতে হচ্ছে যদি কোনোভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো যায়। কিন্তু তারা জানে যে ভারত প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া, নথি ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না। অতএব যাবতীয় তার তদবির তদারকি শুরু হয়েছে। গতকাল এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম যে শেখ হাসিনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, তার সমস্ত নথি, পাসপোর্টের দিকে নজর রাখা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন শাখা নিজে ব্যাপারটা খতিয়ে দেখছে। তার সঙ্গে বলেছিলাম যে 8খানা প্রকল্প, সে 8টা প্রকল্পে কোথায় কোন জায়গায় কত দুর্নীতি হচ্ছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আর আজ বলছি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকের আরও একটা নতুন আপডেট, এক্সক্লুসিভ ব্রেকিং যা আমরা দিয়েছি, শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে বন্দি হত্যার অভিযোগ দায়ের করা হলো। মানে শেখ হাসিনাকে দেশের জাতীয় একটা ক্রিমিনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করা দরকার। যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে শেখ হাসিনা দেশে যদি ফেরত আসে তাহলে করবেনটা কি, বিচার করবেন, বিচার করার জন্য আদৌ বিচার ব্যবস্থা রয়েছে আপনাদের? একটা অস্থায়ী সরকার, একটা অবৈধ সরকার, সে নাকি একটা বৈধ সরকারের বিচার করবে। মানলাম না হয় শেখ হাসিনার 1000 একটা দুর্নীতি রয়েছে, যদি মেনেও নি, তার বিচারটা কে করবে? যারা এতদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য একটা লয়ার দাঁড় করাতে পারলো না, তারা নাকি বিচার করবে শেখ হাসিনার। যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, তারা নাকি করবে তাদের প্রধানমন্ত্রীর বিচার, এখনো তিনি প্রাক্তন পর্যন্ত হননি। আজকের যে নতুন আপডেট, শেখ হাসিনার সহ 63 জনের বিরুদ্ধে বন্দি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছে নাকি নিহত এক বন্দি, তার আত্মীয়। 63 জনের বিরুদ্ধে, 63 জনের বিরুদ্ধে বন্দি হত্যার মামলা দায়ের করা হয়েছে। এবং একজন যে বন্দি থাকা অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ, তার আত্মীয় এই মামলাটা দায়ের করেছে। আমরা জানি না যে এই নিহত বন্দির আত্মীয় এতগুলো মাস ধরে কি করছিলেন। আকাশের চাঁদ তারা গুনছিলেন, নতুন করে ইতিহাস লিখছিলেন, অন্য কোথাও গিয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, ভারতে ছিলেন চিকিৎসা নেওয়ার জন্য, ভারতের ডিম খেয়ে, চিনি খেয়ে, দুধ খেয়ে এতদিন বাদে তার মনে পড়েছে যে এবার ইউনূস সরকারকে খুশি করার জন্য একটা অভিযোগ দায়ের করতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাকি গুলি করে খুন করা হয়, সেই সময় অনেকজনকে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আবেদন করা হয়েছে শেখ হাসিনা সহ আরও 63 জনের বিরুদ্ধে। এবং শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য আজ আরও একবার ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা আন্তর্জাতিক অপরাধ আদালত। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেহেতু তারা ভারত থেকে অনুরোধ করছে যে এত অপরাধ রয়েছে, আমরা নতুন করে ফাইল খুলেছি, ডকুমেন্ট তৈরি করছি, আর্থিক দুর্নীতি ব্যাপারটাও আমরা কয়েকদিনের মধ্যে একটু গুটিয়ে আনতে পারবো, কাগজপত্র তৈরি করতে পারবো। অতএব প্লিজ ঢাকাতে ফেরত পাঠানোর বন্দোবস্ত করুন শেখ হাসিনাকে। প্রশ্ন হচ্ছে ভারত কি করবে? সেটা একমাত্র ভারত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মতো ছোট চুনোপুটি দেশ ভারত কি করবে সেই সিদ্ধান্ত নেবে না। এবং অনুরোধ করতে পারে, যখন অনুরোধ বারবার তারা করে আসছে, কিন্তু ভারতের কাছে অনুরোধ করার আগেও তাদের ন্যূনতম সেইটুকু কাগজপত্র, ডকুমেন্ট তৈরি থাকতে হবে। আর বোধহয় সেই কাজটাতেই করার
ক্ষেত্রে মন দিয়েছে ইউনূসের অস্থায়ী সরকার, কারণ এই মুহূর্তে তাদের উদ্দেশ্য হচ্ছে দুটো। এক, যেন তেন প্রকারেণ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। 24 পার হয়ে গেছে, 2025-এও যেন নির্বাচন না হয়, তাহলে ইউনূস ততদিনে নিজেকে মোটামুটি গুছিয়ে আনতে পারবে, কারণ তার এখন মনে প্রধানমন্ত্রী হওয়ার শখ। আর দুই, যেন তেন প্রকারেণ হাসিনাকে ফিরিয়ে আনতে পারলে, কারণ ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ নিয়ে তো বেশি দিন ধরে মানুষের মন নিয়ে খেলা করা যাবে না। ভারত বিদ্বেষটা হলো, হিন্দু বিদ্বেষ হলো, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে ভারত বিদ্বেষ করে আখেরে তাদের লাভ কিছু হচ্ছে না, উল্টে তারা আরো বেশি বোকা বনছেন, তারা ধনে প্রাণে মারা যাচ্ছেন। তাই অতএব ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষের পাশাপাশি এবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যদি এমন কিছু একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়, এমন কিছু শাস্তি দেওয়া যায়, তাহলে তা নিয়ে দেশের জনগণ আরও ব্যস্ত হয়ে পড়বে। মোটামুটি আরও একটা বছর অতিক্রান্ত হবে আর নির্বাচনটাকে আরও একটু পিছিয়ে দেওয়া যাবে। আমি জানি না, মোটামুটি এরকম প্ল্যানেই হয়তো এই মুহূর্তে এগোচ্ছে ইউনূসের সরকার, কিন্তু ইউনূসের সরকার যখন এরকম প্ল্যানে এগোচ্ছে, তখন হাসিনা পুত্র সজীব আহমেদ ওয়াজেদ তিনি বলছেন, সজীব ওয়াজেদ ওরফে জয়, তিনি বলছেন যে বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিনা পুত্র। কিন্তু এই সব কিছু যখন চলছে, এর মধ্যে আমরা কি দেখলাম? আমরা দেখছি বাংলাদেশে এর মধ্যে এই যে সময়টা, এই যে সময়কাল, যে সময়কালে বাংলাদেশে কোনো স্থায়ী সরকার নেই, যে সময়কালের মধ্যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, যে সময়কালের মধ্যে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো আইন ব্যবস্থা নেই, বাংলাদেশে কোনো মন্ত্রী নেই, উপদেষ্টা দিয়ে চলছে, সেই সময় বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে মৌলবীদের এক সে বারকার এক দাওয়াই। আমরা বুঝে গেছিলাম অনেক আগে, যখন কোনো প্রাক্তন বয়স্ক বিএনপি নেতা, প্রাক্তন সেনা আধিকারিকরা যখন রাস্তায় চিৎকার করতে করতে হাঁপাতে বলছিলেন যে 4 দিনে কলকাতা দখল করে ফেলবো। আর যখন দেখলাম যে কালিয়াগঞ্জের বাজারে গিয়ে মেয়েদেরকে পর্দা মধ্যে থেকে আসতে বলা হচ্ছে এবং বাজারে যাতে কোনো মহিলা না যায়, তখনই বোঝা গিয়েছিল। এবার দেখুন, এই যে সময়টা তৈরি করেছে মোহাম্মদ ইউনূস সুন্দর তার বুদ্ধি দিয়ে, ছলে বলে কৌশলে, বাংলাদেশের মানুষ এখন কি নিয়ে বেঁচে থাকবে? বেঁচে থাকছে শুধুমাত্র এই ধরনের কিছু ফতোয়া নিয়ে, আর বেঁচে থাকছে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়া আগুন বাজার সবজি নিয়ে, আর বাকিটা জুড়ে রয়েছে বিদ্বেষ বিদ্বেষ বিদ্বেষ, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, মুক্তিযোদ্ধাদের প্রতি বিদ্বেষ, এমনকি মহিলাদের প্রতিও বিদ্বেষ। হিন্দু বিদ্বেষ ছিল এবং মহিলাদের প্রতিও বিদ্বেষ। এক মৌলবী আব্দুল হালিম, তার আমি বক্তব্য দেখছিলাম, কি বলছেন তিনি, মৌলবী আব্দুল হালিম, দেখুন। 21, 22, 23 এই আয়াতগুলোর তাফসিরের যে মূল ব্যাখ্যাটা আপনি হয়তো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ব্যাখ্যাটা এক কথায় বলছি, এটা আমল করা শুরু করা লাগবে আজকের দিন থেকে। একজন মহিলা ইসলামী শরীয়ত মোতাবেক 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। হ্যাঁ, কিন্তু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই, কিন্তু বাকি শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম সুন্নাতি পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। ওই শাড়ি পরে 3 পিস পরে হয় না, সালোয়ার কামিজ বানাবে। হাত পর্যন্ত হাতা রাখবেন, পা পর্যন্ত লম্বা করবেন, নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে, এরপরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, আর একটা ওড়না দিয়ে মাথার চুল আর বডিটা ঢেকে রাখা লাগবে। হঠাৎ করে কারো সামনে যদি পড়েও যান, অন্তত পর্দা লঙ্ঘন হবে না। ফাতেমাতুজ জোহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল 2টা। 1 নম্বরে তিনি স্বামীর খেদমত করে খুশি রেখেছিলেন, 2 নম্বরে তিনি পর্দা খুব বেশি গুরুত্ব দিতেন। স্বামীকে বলতেন, স্বামী আমার মরণের পরেও যেন পর্দা লঙ্ঘন না হয়। আর আপনি জীবিত থাকতে শরীরে কাপড় নেই, মরে গেলে তো আল্লাহ জানে কি হবে। বুঝুন ঠেলা, এই চলছে এখন বাংলাদেশে। কি চলছে বাংলাদেশে? আমরা বলি না যে বাংলাদেশে এখন চলছেটা কি, আমরা বলি না হচ্ছেটা কি। বাংলাদেশ এখন হচ্ছেটা কি বলতে গেলে তার উত্তর হচ্ছে এইসব হচ্ছে। বড় বড় ফতোয়া দেওয়া হচ্ছে, দেশটার চাল নেই, চুলো নেই, অর্থ নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। একা একা পরমাণুটাও ভিক্ষে করে আনতে হয়, চালটাও ভিক্ষে করে আনতে হয়, ডিমটাও ভিক্ষে করে আনতে হয়, চিনিটাও ভিক্ষে করে আনতে হয়, পেঁয়াজও ভিক্ষে করে আনতে হয়। সেই দেশে একেবারে এক ফতোয়া দেওয়া হচ্ছে।
কি না কিভাবে কি পোশাক পরবে, সালোয়ার কামিজ কি পরবে, ওড়না কতখানি থাকবে, ভেতরে কি পরবে, শাড়ি নাকি পরবে না, কেন পরবে না, ভাবুন। এখানে শেষ নয়, বাংলাদেশে চলছেটা কি, নাচ নিয়ে ফতোয়া চলছে। আমি বলছিলাম আগের দিনকে দেশটা আসলে পূর্ব পাক ঘনিস্তানের দিকে এগোচ্ছে না, সরি, দেশটা পূর্ব পাক ঘনিস্তান হয়ে গেছে। দেখুন আরেক ফতোয়া, বললাম না এই সময় দাঁড়িয়ে কি কি জিনিসে বাংলাদেশের মানুষজনকে ঘেটে ঘ করে দেওয়া যায় তার প্রচেষ্টা চলছে। যত দেখবেন জানবেন মাথার রক্ত উঠে যাবে, রক্ত গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। দেখুন নাচ গান নিয়ে মৌলবীরা কি বিশ্লেষণ করছে, কি বিচক্ষণ ফতোয়া দিচ্ছে, এক একটা ফতোয়া এক্সেবার কারেক্ট। দেখুন, নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না, ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। মেয়েরা চাইলে নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে, এটা জায়েজ। অথবা চাইলে হাজব্যান্ডের সামনে ড্যান্স করতে পারে, তবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ড্যান্স করা যাবে না, কারণ তোমার এই দেহটা কি পরপুরুষকে দেখানো যাবে? দেখানো যাবে না। সো মাই সিস্টার্স, বি কেয়ারফুল, তোমার এই বডিটাকে তুমি প্রোডাক্টে পরিণত করো না। বাবা, নোরা ফাতেহির মতো ডান্স করা যাবে না, ক্যাটরিনা কাইফের মতো জানতে। দেখুন কি অবস্থা, ডান্স নিয়েও ফতোয়া দেওয়া হচ্ছে, ডান্স নিয়েও ফতোয়া দেওয়া হচ্ছে। অথচ এই মৌলবীদের এমন অবস্থা, যারা নাচ নিয়ে ফতোয়া দেয় তারা আবার পাশাপাশি ভারতীয় নায়িকার সৌন্দর্য বর্ণনা করে। এটা কিরকম ওয়াজ, যে ওয়াজে গিয়ে এক মৌলবী ভারতীয় নায়িকাকে দেখতে কেমন, তার ফেস কাটিংটা কি অদ্ভুত সুন্দর, তা নিয়েও সেখানে বিচার বিশ্লেষণ করেন, তা নিয়েও সেখানে জ্ঞান দেয়। আমি ভেবে পাই না এইটাই কি চলে সারাক্ষণ ধরে, এখন কি এটাই চলে যাচ্ছে নাকি এটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। শুনুন আরেক মৌলবীর খুব গুরুত্বপূর্ণ বিচক্ষণ বিশ্লেষণ, অবজারভেশন। দেখুন, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এ কাটিং বলে বোঝানো যাবে না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এ কাটিং বলে বোঝানো যাবে না। কি বুঝলেন? রশ্মিকা মান্দানা বলে একটা, আবার তারা বাহ বলে একটা, ওয়াহ বলে একটা অদ্ভুত রকমের বোঝাচ্ছে মৌলবী। যদিও এই পুরো অংশটা নেই, পুরো অংশটা পরবর্তীকালে আমি চাইলে এবার আমার টিম দিতে পারলে পুরো অংশটা আমি শোনাবো, যেখানে কিভাবে বলছে যে এই পৃথিবীর বুকে, ভারতের বুকে, দেশের বাংলাদেশের বুকে, গোটা পৃথিবীর কতগুলো দেশের মধ্যে যদি একজন কাউকে সুন্দরী হিসেবে বর্ণনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, তাহলে কার নাম নেবেন? পুরো অংশটা রয়েছে, পুরো অংশ পারলে আমি শোনাবো পরে। এই হচ্ছে বাংলাদেশের হুজুরদের অবস্থা। মানে এমন অবস্থা, ভিক্ষে করতে করতে মনে হয় প্রায় শয়নে স্বপ্নে তারা বাংলাদেশ দেখছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কিভাবে ফেরত পাঠানো যায়, ফেরত আনানো যায়, তারও বন্দোবস্ত চলছে। আমি শুরুতে একটা বক্তব্য শোনাবো। বাংলাদেশের যিনি বিদেশ উপদেষ্টা, মন্ত্রী তো নেই কেউ, সবাই উপদেষ্টা এখন, তৌহিদ হোসেন, তিনি শেখ হাসিনার বিষয়ে কি বলছেন শুনুন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। আমি এই আজকে আলোচনা করব, কথা বলবো, এবং তার আগে এই প্রশ্নটাই রাখবো যে এত কেন মরিয়া শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য? দেশে সত্যি আর কোনো কাজ নেই? বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যেখানে সরকারের পালাবদল, সেখানে আর কোনো কাজ নেই? জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর কোনো কাজ নেই? সব জায়গা থেকে ভিক্ষে করতে এখন শেখ হাসিনাকে ভিক্ষে করতে হচ্ছে বাংলাদেশকে, আর কোনো কাজ নেই? এত মরিয়া কেন ইউনূস? কেনই বা নির্বাচন করাতে পারছে না? কেনই বা নির্বাচন করাতে চাইছে না? নির্বাচন করানোর জন্য সময় কিনে আসলে আখেরে কোন স্বার্থটা গোছাতে চাইছে মোহাম্মদ ইউনূসের এই অস্থায়ী সরকার? এই প্রশ্নই রাখবো। একটা ছোট্ট মন্তাজ নিয়ে আসছে আমার অতিথিদের কাছে। নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না, তবে চাইলে হাজব্যান্ডের সামনে ড্যান্স করতে পারে, তবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ড্যান্স করা যাবে না।
রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই কাটিং বলে বোঝানো যাবে না। ভারতে বসে বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছবি দেব আমি মুক্তিযোদ্ধা। দেখেন এখানে পর্যন্ত কিভাবে থাকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নর্মাল ভারত সরকারকে। আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে নাজমা কৌসার। তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং নিঃসন্দেহে আওয়ামী সমর্থকও বটে। নাজমা কৌসার আমাদের সঙ্গে রয়েছেন। আমি নাজমা কৌসারের কাছে আসার আগে এবং অভ্রর কাছে আসার আগে একটা ভিজুয়াল দেখাবো। এই মুহূর্তে একদিকে শেখ হাসিনাকে পাওয়ার জন্য যেখানে উদ্গ্রীব হয়ে রয়েছেন ইউনূসের অস্থায়ী সরকার, ঠিক সেই সময় বাংলাদেশ জুড়ে চলছেটা কি আমি দুজনকেই বলবো, নাজমা এবং অভ্র দুজনেই প্লিজ দেখুন। আমি কয়েকটা ছবি পরপর দেখাচ্ছি। এই মুহূর্তে কি ধরনের হুমকি স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে, মানে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ এগুলো তো চলছেই। এবার নির্বাচন না করে সরাসরি টার্গেট হাসিনা, যাতে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষটা আরো একটু উস্কে দেওয়া যায়। যদি কোনোভাবে শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তার জন্য কি ধরনের শাস্তি হতে পারে বা জনগণকে কিভাবে উস্কানি দিয়ে আরো বেশি তাতিয়ে রাখতে হয়, বোধহয় তারই একটা যজ্ঞ চলছে। দেখুন। রীতিমতো খুনের হুমকির স্লোগান। শুধু তাই নয়, আমি আরেকজনের বক্তব্য শোনাবো, হাবিব উন নবী সোহেল, তিনি কি বলছেন শুনুন একবার, পরপর শুনিনি ঝট করে। শেখ হাসিনা আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো। নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। নাজমা কৌসার এবং অভ্র দুজনেই শুনলেন। সোহেল নবী বলছেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরানো হোক, যদি ঢাকা অশান্ত থাকবে নাকি দিল্লিও শান্ত থাকতে পারবে না। ধ্যান জ্ঞান এখন এই মুহূর্তে শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরানোর বন্দোবস্ত। আমি শুরুতে আসি নাজমার কাছে। নাজমা কি বলবেন, এত উদ্গ্রীব হয়ে গেল কেন ইউনূস সরকার? ধন্যবাদ আর বাংলাকে। আজকের বাংলাদেশ 5ই আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ প্রতিশোধের বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ, প্রতিহিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রতিশোধের বাংলাদেশ, প্রকৃত অর্থে 71-এর প্রতিশোধের বাংলাদেশ। প্রতি মুহূর্তে প্রতিশোধ নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর, প্রতিশোধ নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর প্রতিশোধের বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। প্রতি মুহূর্তে আজকের বাংলাদেশকে মৌলবাদী বাংলাদেশে পরিণত করা হয়েছে। হিংস্র মৌলবাদীর থাবায় আজকে আমার বাংলাদেশ রক্তাক্ত, ক্ষত বিক্ষত। অর্ধশিক্ষিত মৌলবাদী কিছু লোকজন, মৌলা নামের কিছু লোকজন, এরা আসলে কুয়োর ব্যাং, কুয়োতেই বাস করে। এরা পৃথিবী দেখেনি, এরা সমাজ দেখেনি, পৃথিবীটা কত বড় এরা জানে না। ওরা জানে ভুল ব্যাখ্যা দিয়ে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা।
ওরা জানে পাকিস্তানের পদলেহন করে কিভাবে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানো যায়, সেই চেষ্টা তাদের অহর্নিশে গত 50 বছর তারা তাই করছে। এবং পাকিস্তানের ভিক্ষার ঝুলি বাংলাদেশকেও ধরিয়ে দিতে চাচ্ছে। আপনাদের হয়তো মনে আছে 2023 সালে একটু ইন্টারাপ্ট করছি, যে অভিযোগগুলো এই মুহূর্তে তারা বলছেন যে শেখ হাসিনার আমলে গণহত্যা হয়েছিল। আজকেও যে মামলা দায়ের করা হয়েছে যে ঢাকার আওয়ামী লীগের উস্কানিতে সেখানে পুলিশের সাহায্যে গুলি চালানো হয় এবং তার সঙ্গে 63 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, আমি আগের দিন দেখিয়েছিলাম যে শেখ হাসিনার আমলে 8টা অন্তত বড় বড় প্রকল্প, সেখানে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে। এমনকি পদ্মা সেতু তৈরির পেছনেও নাকি কোটি কোটির তছরূপ রয়েছে, যার নেপথ্যে রয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা এবং সেই সমস্ত টাকা তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তারপর তিনি দেশ ছেড়েছেন। এই অভিযোগগুলো করা হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনার বিচার হবে এই গণহত্যা এবং এই এত কোটি টাকা, যেটা বাংলাদেশের মানুষের টাকা, জনগণের টাকা, তার দুর্নীতির নিরিখে। এইটা বারবার করে তারা সামনে আনতে চাইছেন, কি বলবেন? ওকে, ভেরি গুড। তো সেটা গণহত্যার মামলা কেন? সেটা তো হবে দুর্নীতির মামলা, দুর্নীতি দমন কমিশনে সে মামলা হবে। আর ওনাদেরকে বলবো, আজকে যারা দেশ চালাচ্ছেন, ইউনূসের মতো মহাশিক্ষিত নোবেল বিজয়ী, যিনি নিজের প্রথম দিনে যিনি 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করেছেন ট্যাক্স থেকে, সেই ইউনূসের মতো লোক দুর্নীতির কথা বলছেন। ঠিক আছে, ভালো কথা, তদন্ত করুন, আন্তর্জাতিক তদন্ত কমিশন আহ্বান করছে আমরা, আসুক, তদন্ত করুক কোথায় দুর্নীতি হয়েছে, সেটা স্পেসিফিক দুর্নীতির মামলা হবে। গণহারে হত্যা মামলা কেন দিচ্ছেন আপনারা? ট্রাইব্যুনালে হত্যা মামলা কেন হচ্ছে? কেন সেই ট্রাইব্যুনাল, কোথায় সেই ট্রাইব্যুনালে কি আইনে বিচার হচ্ছে সেটাকে আগে আমরা দেখতে চাই। কেন সেখানে আমাদের প্রতিনিধিদেরকে, আসামি পক্ষের আইনজীবীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন রেখে যেতে চাই আমি সমগ্র বিশ্বের কাছে। আজকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেই ট্রাইব্যুনাল আগেই গঠন করেছিলাম আমরা মানবতা বিরোধী অপরাধের জন্য, জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালে আজকে বলছে আওয়ামী লীগের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে। তো সেখানে কোনো আইনজীবীকে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে কোনো প্রতিশোধের একটা দেশে ফিরলে শেখ হাসিনাকে যদি দেশে ফেরানো হয়, দেশে ফিরলে কি আপনারা অনুমান করছেন যে প্রাণ সংশয় হতে পারে? শেখ হাসিনা, ইউনূস সরকার, অস্থায়ী সরকার প্লাস বিএনপির অনেকেই বলছেন যে দেশে ফিরিয়ে শেখ হাসিনার বিচার হবে। আপনারা কি সন্দেহ করছেন যে দেশে ফিরলে কি আদৌ কোনো বিচার হবে নাকি আসলে প্রাণ সংশয় হতে পারে? কোনটা সন্দেহ করছেন আপনারা? বিচার তো হবেই না, জাস্ট এখানে একটা ক্যামেরা ট্রায়াল করে দেখানোর চেষ্টা করছে তারা। গণহত্যার ডেফিনেশনটা তাদেরকে জানতে হবে, গণহত্যা কাকে বলে। গণহত্যা করেছে পাকিস্তান 1971 সালে। গণহত্যার ডেফিনেশনের মধ্যে শহীদরা ফিরে এসেছে, এর পর্যন্ত প্রায় 1.5 শহীদ যাদেরকে তারা দাবি করেছে হত্যা করা হয়েছে 5 অগস্টের পূর্বে, তারা ফিরে এসেছে, সেগুলির তদন্ত করা হোক, জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক, তারা কোথায় ছিল, কেন তাদেরকে মৃত হিসেবে প্রচার করা হয়েছে। আমি জায়গা থেকে আসছি কেন বলছি, আমি আসছি নাজমা, আপনাদের সঙ্গে থাকুন। জননেত্রী শেখ হাসিনাকে যে বিচার করতে চাচ্ছেন, সেই বিচারে স্বচ্ছতা চাই। কোথাও কোনো প্রজেক্টে যদি দুর্নীতি হয়, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলিতে প্রত্যেকটা প্রজেক্টে বিদেশি বিনিয়োগকারীরা জড়িত ছিল। সুতরাং কোথাও স্পেসিফিকলি বলতে হবে কোন প্রজেক্টে কোথায় দুর্নীতি হয়েছে, সেখানে সেটা দেখাতে হবে এবং দুর্নীতি দমন আইনে সেটার বিচার হবে। বেশ, নাজমা আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমি আপনার কাছে আবারও আসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সাইমন তারিক জয়েন করেছেন, বিএনপি নেতা সাইমন তারিক। তিনি বিএনপি নেতাও, একই সঙ্গে চিত্র পরিচালকও। সাইমন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম নাজমা কওসারের সঙ্গে এবং তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে আসলে বিচার করার মতো বন্দোবস্ত কিছু নেই, শুধুমাত্র তার প্রাণ সংশয় হতে পারে, তাকে নিয়ে এসে একটা ট্রায়াল করে চরম হেনস্থার শিকার করানোর জন্যই কোথাও সব কিছু বন্ধ করে, নির্বাচনটুকু পর্যন্ত বন্ধ করে পাগলের মতো শেখ হাসিনাকে চাওয়া হচ্ছে বারবার করে। এই মুহূর্তে যে অবস্থা বাংলাদেশের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যই সবাই এত মরিয়া কেন, কি বলবেন? আসলে আমি আইনকে শ্রদ্ধা রেখে কথা বলি। যিনি একটু আগে কথাগুলো বললেন, এটা আওয়ামী লীগ সরকারের আমলেও ওনারা গলাবাজি করে গেছেন, অনেক বড় বড় গলাবাজি করে গেছেন, কোনো কিছুই করে নাই, কিছুই হয় নাই। তাহলে দেশ থেকে উনি পালালো কেন? হ্যাঁ, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, উনি দেশ থেকে পালালো কেন? আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এত বছর কারাগারে প্রেরণ করে রেখেছিল। হ্যাঁ, তা আলটিমেটলি আমার নেত্রী থেকে অনেকবার অফার দেওয়া হয়েছিল বিদেশে চলে যান। উনি তো বলেছিল, একটি কথাই বলেছিল যে না,
এই দেশ আমার মাটি, এই দেশ আমার মা, মরতে হলে আমি এ দেশে মরবো, বিদেশে যাব না। কিন্তু এই গণ অভ্যুত্থান যে পাবলিকের ভয়ে মারা, আর যদি উনি 15 মিনিট দেশে থাকতো ওনার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলতো, ওনাকে খুঁজে পাওয়া যেত না। পাবলিক যে অবস্থা করে রেখেছিল, দেশকে তো অচল অবস্থায় করে ফেলেছে। আওয়ামী লীগের নেতা নেত্রীরা কোথায় এখন? সবাই তো পালিয়ে গেল কেন? এত ভয় কেন তাহলে? এত ভয় কেন? এখন কাঠগড়ায় দাঁড়াবার আগে কেন মোনাজাতের কথা বলে? আল্লাহ 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 আল্লাহকে ডাকুন, আল্লাহ আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ তো অবশ্যই ন্যায় বিচারক। তারা হাসি দিয়ে বের হন জেলখানার ফটক থেকে। শেখ হাসিনাকে দেশে আসুক, এসে আইনের আশ্রয় নেই। সাহস যদি থাকে অবশ্যই অস্থায়ী সরকার বলি আমরা, অন্তর্বর্তী সরকার বলি। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে যে প্রশ্নটা করা হচ্ছে তারিক, বলা হচ্ছে আইমান যে যদি দেশে ফেরে না শেখ হাসিনা, আদৌ তার বিচার হবে নাকি? আবারও সেই যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পরিস্থিতি হয়ে রয়েছিল তাতে তো প্রাণ সংশয় হতে পারে। দেশে উনি আসুক, ওনার সাহস যদি থাকে, ওনার জনগণের প্রতি ভালোবাসা যদি থাকে, আপনারা জানবেন উনি কিন্তু জানে যে উনি দেশ ত্যাগ করতে হবে। তার আত্মীয় স্বজন, ভাতিজা, ছেলে মেয়ে সব বিদেশে পাঠিয়ে দিল। আগে ফেলে গেল কাদেরকে? ফেলে গেল অনলি তার নেতা কর্মীদেরকে। রাস্তায় ফেলে উনি পলালো। উনি আসুক না দেশে, সাহস থাকলে চলে আসুক। গভর্নমেন্ট আইনের আশ্রয় নেই, আইন বলে দেবে ওনার সাজা কি হবে। ওনারা আইনের মাধ্যমে সাজা অনেক কার্যকর করেছে না, আইনের মাধ্যমে তো করেছে। তোকে আইনই আবার তাকে সাজা দেবে, কি করবে না করবে। আইন যদি এতই ওনারা মেগা প্রকল্প করে থাকে, কি করেছে আপনারা জানেন। পিজি হাসপাতালের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু করেছে। না, আপনি যেটা বলছেন নিঃসন্দেহে তার উত্তরটা আমি নেব। তবে এটাও ঠিক যে এখানে স্টুডিওতে বিজেপি মুখপাত্র রয়েছে অভ্র যে ধরনের হুমকি দেওয়া হয়েছে এর আগে, উনি যদিও যিনি চিত্র পরিচালক রয়েছেন তিনিও বিএনপির সমর্থক, কিন্তু এর আগেও বিএনপির তরফ থেকে আমরা শুনেছি সরাসরি একদিকে ভারতকে হুমকি দেওয়া, ভারতকে থ্রেট করা, আর পাশাপাশি আরও অনেকে। এই যে কিছুক্ষণ আগে যে বক্তব্য, যে বাইট শোনালাম সোহেল নবী, তিনি বলছেন যে ঢাকা যদি অশান্ত থাকে, যদি হাসিনাকে বাংলাদেশে ফেরানো না হয়, বক্তব্য আমি শোনালাম কিছুক্ষণ আগে, তাহলে দিল্লিও শান্ত থাকবে না। এই মুহূর্তে সত্যি কি বাংলাদেশের পক্ষে কোনোভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করা কি আদৌ সম্ভব? মানে সম্ভব নয় জেনেই কি তারা কাগজপত্র তৈরি করতে শুরু করেছে, বারবার করে অনুরোধ উপরোধ করছে? মানে এই থ্রেটের জায়গাটা কোথায় আসছে যে দিল্লি শান্ত থাকবে না? তারা তো বলছিলেন যে 4 দিনে নাকি কলকাতা দখল করবেন, সেটাও পারলেন না, এখন বলছেন দিল্লিকে শান্ত থাকতে দেবো না। দেখুন, আমি 2 লাইন বলবো এই ব্যাপারে, তারপর আমি শেখ হাসিনার এক্সট্রাডিশনের বিষয়ে আসছি। প্রথমে আমি বলছি যে বিএনপির এক মহান নেতার তরফে যেসব বক্তব্য এসছে, উনি কেন বকে যাচ্ছেন? আর শুনুন দাদা, অনেক বকেছেন। যে বক্তব্য এসছে তারপরে আমার খালি একটাই ইচ্ছা, যে অনেক তো নাচ পিচ নিয়ে অনেক ফটো দেখলাম, এবার লুঙ্গি ডান্স দেখবো আমরা। যে ভারতের থেকে একটা দমকা হাওয়া যাবে, তারপর লুঙ্গি উড়ে যাবে না থাকবে সেটা তাদের ব্যাপার। আর লুঙ্গি নিয়ে মালকোচা করে এই দখল করতে আসবো, ওই দখল করতে আসবো, একদিকে ডায়লগও চলবে, আর এইদিকে ভিক্ষা চাইবেন যে শেখ হাসিনাকে ফেরান, শেখ হাসিনাকে ফেরান। আপনাদের তো এত বড় ক্ষমতা, নিয়ে যান তাহলে। আসলে তো 174টা জঙ্গিকে আপনারা ছেড়ে দিয়েছেন পরিষ্কার বেলে, 150টা বন্দুক এখন আপনারা উদ্ধার করতে পারেননি, আর আপনারা এত বড় বড় কথা বলছেন। সেসব নয়, ঠিক আছে ছাড়ুন, আমি ওইসবে ঢুকছি না। যেখানে যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে নাকি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেটা নিয়ে আমি একটু গবেষণা করছিলাম। গোল্ডেন গেট বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ইউএসের একটা বিশ্ববিদ্যালয়। আপনারা এমন একটা ট্রাইব্যুনাল বানিয়েছেন আর এমন ট্রাইব্যুনাল চালাচ্ছেন, ওই ট্রাইব্যুনালের কার্যকলাপ নিয়ে মানে গবেষণা হচ্ছে বিদেশি লেভেলে। কেন জানেন? কারণ ওই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। ওই ট্রাইব্যুনালের বৈধতা এবং কর্মপদ্ধতি নিয়ে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ভলকার টার্ক, উনি অলরেডি অক্টোবর মাসে মিডিয়াতে বক্তব্য রেখেছেন যে ইন্টারন্যাশনাল রাইট এবং হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডসের কোনো ধারে না এই ট্রাইব্যুনাল। এটা ছেড়ে দিন। এই ট্রাইব্যুনালের আরেকটা কথা বলে দিই, আমাদের দেশের আইনে ফটো বা নিউজ পেপার রিপোর্ট কিন্তু আইনত এভিডেন্সিয়ারি ভ্যালু নেই, কিন্তু অদ্ভুতভাবে একটা জায়গায় এরা তৈরি করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেখানে নাকি নিউজ পেপার রিপোর্ট আর ফটো দেখিয়ে প্রমাণ করা যায়। অবস্থা ভাবুন, এরা বড় বড় ডায়লগ মারছে। আর এক্সট্রাডিশন ট্রিটিটা আমি অশিক্ষিতদের একটু বলে দেবো, যে বিএনপি ছাপ অশিক্ষিত যারা লোকজন আছে বা জামাতি অশিক্ষিতদের বলে দেবো, আপনারা একটু এক্সট্রাডিশন ট্রিটিটা পড়ে দেখুন। আর্টিকেল 8 অফ দ্য এক্সট্রাডিশন ট্রিটিতে পরিষ্কার লেখা রয়েছে যে যদি গুড ফেথ না থাকে তাহলে কেউ এক্সট্রাডাইট করতে বাধ্য নয়। আরেকটা কথা বলে দিই, ফারাদ মাজারকে নিশ্চয়ই চেনেন, আমাদের চেনার প্রয়োজন নেই। ফারাদ মাজার আপনাদের দেশের একজন নামকরা সাহিত্যিক এবং তিনি ইউনূস সরকারের একজন কিন্তু সিম্পাথাইজার।
উনি নিজে একাধিকবার আপনাদের দেশের মিডিয়ায় বলেছেন যে এখন যে কোট আনকোট সরকারটা চলছে সেটা সাংবিধানিকভাবে অবৈধ। এবার আপনি মহান বিএনপি নেতা, আপনি আমাকে বুঝিয়ে দিন তো, একটা অবৈধ সরকারের নোট বারবালের 5 পয়সা দাম আছে নাকি ওটা মুড়ির ঠোঙার মতো একই ব্যাপার? এই উত্তরগুলো দিতে হবে। সাইমন তারিকের কাছে এবং নাজমার কাছে আরো একবার আসবো। সাইমন, যে জায়গা থেকে প্রশ্ন উঠছে এটা অবৈধ সরকার, আপনারা নির্বাচনটা কেন করাচ্ছেন না? আপনারা তো সঙ্গে রয়েছেন, আপনারা তো প্রকাশ্যে সমর্থন করেছেন ইউনূসকে। নির্বাচন বিএনপি নির্বাচন কেন করাচ্ছে না? অবৈধ সরকার কি করে বৈধ বিচার দিতে পারে? একজন বিজ্ঞ লোক, আমি আগে ওনার প্রশ্নের একটা উত্তর দিয়ে নেই। উনি অনেক বিজ্ঞ লোক, অনেক আইনের ধারা শুনেনি উনি আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক, উনি অনেক আইনের ধারা দেখিয়েছেন। না না, আমি আপনার কথার সময় আমি কথা বলিনি, আপনিও কথা বলবেন না, এটা কার্টিসির মধ্যে পড়ে। আমি আগে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি যে আপনি অনেক বিজ্ঞ লোক, আমার চেয়ে বিজ্ঞ লোক, আমি আগেই বলে নিলাম। আমি আপনার কথার মধ্যে কোনো কথা বলি নাই, আমি শুনেছি আপনি অনেক আইনের ধারা দেখিয়েছেন, এই কারণে আমি এত আইন জানি না, আমি খুব সহজ সরল একজন মানুষ, সহজ সরল মানুষের ভেতরকে আমি জানি আমার দেশের যতগুলো এতদিন 15 বছর যে রাজত্ব করেছে এই রাজত্বটাই তো ছিল অবৈধ, এই রাজত্বটাই তো অবৈধ। জনগণ তো কোনো ভোটই দিতে পারেনি, তাহলে উনি নিজেই তো অবৈধ, তা উনি আবার আরেকজনকে অবৈধ বলে কিভাবে? এটা তো কোনো দিতে পারি নাই। নাজমা কৌসার, সাইমন তারিক বলছেন যে যিনি এতদিন ধরে সরকার চালিয়েছেন তিনি তো অবৈধ সরকার চালিয়েছেন, জনগণ ভোট দিতে পারেনি, তাহলে শেখ হাসিনাও তো অবৈধ হলো। কি বলবেন নাজমা কৌসার? ওনারা এটা বলতেই পারেন গায়ের জোরে অবৈধ। যে নির্বাচনগুলো হয়েছে পৃথিবীর কোন দেশ কি, পৃথিবীর সকল দেশ সেই নির্বাচনকে গ্রহণ করেছে। ভোটার সংখ্যা উপস্থিতি কম থাকা মানেই নির্বাচন অবৈধ নয়। এই যে আওয়ামী লীগ যারা করে না, তারা এই কথাগুলো অবৈধভাবে বলেই যায়। বিশ্ব রায় দিয়েছে, বিশ্ব এই করেছে, রাখেন আওয়ামী লীগের নেত্রীকে আমি প্রশ্ন করছি, ভোট দিতে পেরেছেন? সময় একদম শেষ। আমি সত্যি দুজনকেই প্রশ্ন রাখলাম, বৈধ অবৈধর মাঝখানে বাংলাদেশের মানুষ কি পাচ্ছে? ভারত বিদ্বেষ পেয়েছে, টানা হিন্দু বিদ্বেষ পেয়েছে, আর এই মুহূর্তে যে অবস্থা বাজার দোকান আগুনের উপর রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তারপরও সমস্ত উস্কানিমূলক মন্তব্য যাচ্ছে, জঙ্গিরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। এর কি আদৌ সলিউশন হবে? ভারতের চিন্তা থাকা দরকার। যারা বলছেন ভারত কেন চিন্তা করবে, কারণ ভারতের প্রতিবেশী দেশ, আমরা পশ্চিমবঙ্গ, আমাদের ঘাড়ের ওপর রয়েছে একটা বর্ডার, এতগুলো জঙ্গি আপনারা ছেড়ে দিয়েছেন, আমরা কোথায় যাব? চিন্তা হওয়ার কারণ রয়েছে, আর দুশ্চিন্তা থেকে আমরা বারবার এই প্রশ্নগুলো করছি। সময় একদম শেষ, আবার আলোচনা করবো আগামীকাল। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং দিয়ে আমি আজকে ডিবেটটা শেষ করব। ভারত ছাড়া কি সত্যি গতি আছে বাংলাদেশের? কেন বলছে এই মুহূর্তের আজকের বড় খবর, ভারত থেকে চাল আমদানি বাংলাদেশের আরো একবার আজ বৃহস্পতি, আজকে মানে এর মধ্যেই বাংলাদেশে ভারতের চাল ঢুকছে। বৃহস্পতিবার আগামীকাল বাংলাদেশে ভারতের চাল ঢুকছে নতুন করে 24,690 টন। বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছবে চাল, এটা অফিসিয়ালি জানালো বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।